হ্যালো স্টুডেন্টস, সায়েন্স টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 9-এর অঙ্কের প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা, সেখান থেকে কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো আমরা সলভ করব। কিন্তু কোষে দেখি 1.1-এর অঙ্ক সলভ করার আগে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে একটা ধারণা নেব। না হলে যদি এই বাস্তব সংখ্যা সম্পর্কে তোমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক বুঝতে অসুবিধা হবে। সুতরাং আমরা প্রথমে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করার পরে কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো সলভ করব। যারা তোমরা ভিডিওটি দেখছো, চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই প্রতিটি ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। সবার প্রথমে আমরা দেখব স্বাভাবিক সংখ্যা কারা। স্বাভাবিক সংখ্যা গণনা করার জন্য যে সংখ্যাগুলোর সৃষ্টি করা হয়েছিল সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা সাধারণত যখন গণনা করি তখন শুরু করি 1 থেকে। তাহলে স্বাভাবিক সংখ্যাও শুরু হবে 1 থেকে, এবং দেখো এই কাউন্টিং 2, 3, 4 এইভাবে চলতে থাকে, এর কোনো শেষ নেই। আমি ধরো বললাম 1 কোটি, তারপরে আবার শুরু হবে 1 কোটি 1, 1 কোটি 2, 1 কোটি 3। তাহলে দেখো এই সংখ্যাগুলোর কিন্তু কোনো শেষ নেই, এরা অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে এবং এরা চলবে অসীম পর্যন্ত। দেখো এই সংখ্যাগুলোকে আমরা এখানে একটা কাজ করলাম, একটা গোল চিহ্ন দিলাম, দিয়ে এর ভেতরে আমরা স্বাভাবিক সংখ্যাগুলোকে লিখে রাখলাম। তাহলে এই যে গোলের ভেতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। নেক্সট আমরা যে সংখ্যা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কারাই অখণ্ড সংখ্যা? দেখো অখণ্ড সংখ্যা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো প্লাস শূন্য, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা প্লাস শূন্যকে যদি ধরে নিই তাহলে যে দল আমরা পাবো সেটা হচ্ছে অখণ্ড সংখ্যার দল। তাহলে দেখো 0, 1, 2, 3, 4, দেখো এরও কোনো শেষ হবে না, অসীম পর্যন্ত চলতে থাকবে। তাহলে অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে 0 থেকে। দুটোর ভেতরে পার্থক্য হচ্ছে এই দলে 0 নেই, অখণ্ড সংখ্যার দলে 0 আছে। এর অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে 0 থেকে, স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে। তাহলে দেখো আমরা যদি এটাকে একটা ত্রিভুজ মতন দিয়ে দিই এবং ত্রিভুজের ভেতরে আলাদাভাবে যদি একটা শূন্যকে রাখি, তাহলে দেখো গোল যেটা আছে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর ত্রিভুজ যেটা আছে এটা দেখো স্বাভাবিক সংখ্যা প্লাস 0। তাহলে ত্রিভুজের ভেতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। এবার আমরা জানবো পূর্ণ সংখ্যা সম্পর্কে। কারা এই পূর্ণ সংখ্যা? দেখো অখণ্ড সংখ্যা ছিল 0 থেকে শুরু করে অসীম পর্যন্ত। এবার কিছু কিছু সংখ্যা তোমরা দেখে থাকবে যেগুলোর আগে মাইনাস থাকে। যখন তোমরা সংখ্যা রেখা করেছিলে তখন কি করেছিলে, মাঝখানে শূন্য করে রেখে ডান সাইডে 1, 2, 3 করে অসীম পর্যন্ত চলে গিয়েছিল, আর বাম সাইডে -1, -2 এইভাবে -3 দুই পাশে তোমরা বাড়িয়ে দিয়েছিলে। তাহলে এই যে সিরিজটা আমরা পেলাম, শূন্যকে মাঝখানে রেখে ডান পাশে পজিটিভ এবং বাম পাশে নেগেটিভকে রেখে যে সংখ্যা সিরিজটি পাওয়া গেল, এরা সকলেই হচ্ছে পূর্ণ সংখ্যা। এরা দুই প্রকার, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। তাহলে দেখো আমরা এটাকে কি করব, আমি এখানে একটুখানি মুছলাম। এবার আমি একটা আয়তক্ষেত্র দেব। দেখো যে পূর্ণ সংখ্যা সিরিজটা আমি লিখেছিলাম তার ভেতরে দেখো 0 ছিল, আর 0 ডান পাশের গুলো ছিল, তার মানে স্বাভাবিক সংখ্যাগুলো ছিল 1, 2, 3, 4। তাহলে ছিল না হচ্ছে এই মাইনাসের ঘরগুলো। তাহলে আমি এখানে লিখে দিলাম -1, -2, -3, -4 ডট ডট অসীম পর্যন্ত। তাহলে দেখো এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে এটা স্বাভাবিক সংখ্যা, গোলটা মানে বৃত্তটা, ত্রিভুজটা হচ্ছে অখণ্ড সংখ্যা, আর এই চতুর্ভুজের ভেতরে যেটা আছে এটা হচ্ছে সব তোমার পূর্ণ সংখ্যা। এইবার যে ধারণাটা আসবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা কারা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q উভয়ই হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা মানে কোনগুলো হবে, এই মাইনাস, প্লাস আর 0। তাহলে দেখো এখানে আমি এরকম লিখতে পারি -1/2, বা এরকমও লিখতে পারি 2/3। তাহলে এগুলো সব হচ্ছে মূলদ সংখ্যা। এখানে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে এই q কখনো 0 হবে না। তাহলে এখানে শর্তটা হচ্ছে q নট ইকুয়াল টু 0। তাহলে মূলদ সংখ্যা কাদের বলবো, যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q হচ্ছে পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু যদি 0 হয়, সেই সংখ্যাগুলোকে আমরা বলি মূলদ সংখ্যা। তাহলে দেখো এখানে সকলেই ছিল,
তার ভেতরে আমি যদি এই ভগ্নাংশ যে দুটো লিখলাম, আবার দেখো এখান থেকে আরেকটা জিনিস, এই 1 এটাকেও তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কারণ কোনো সংখ্যার হরে কিছু নেই মানে সেটা আছে 1। যেমন ধরো 15, শুধু 15 না, এর নিচে 1 ছিল, তাহলে দেখো এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যা যারা ছিল এরা সকলেই মূলদ সংখ্যা, জিরোটাও মূলদ সংখ্যা, কারণ 0/1 করা যায়। আবার এই মাইনাস দিয়ে যেগুলো ছিল এগুলো যদি আমি ধরি -1, তার মানে এর নিচে কিছু ছিল, হরে কিছু ছিল না, মানে 1 ছিল। তাহলে সবকটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করানো যাচ্ছিল যেখানে কিউ নট ইকুয়াল টু 0 হচ্ছিল। তাহলে শুধু আমার বাকি থাকছে এই 2 এর 3 -1 এর 2 এই সংখ্যাগুলো। তো আমি কিছু মূলদ সংখ্যা এখানে লিখে দিই, ওই ভগ্নাংশগুলোকে আমি এই যে ষড়ভুজ তৈরি করলাম এর ভিতরে লিখে দেবো। তাহলে দেখো এর ভিতরে আমি লিখলাম 1 এর 2, -1 এর 3, 2 এর 7, 5 এর 9, আরো হতে পারে অনেক কিছু। এবার আমি পুরো বোর্ডটাকে মুছে দিয়ে যদি শুধু এই যে ডায়াগ্রামটা তৈরি করলাম এটার মাধ্যমে তোমাদেরকে বোঝাই, তাহলে দেখো সহজে বুঝে যাবে। যেটা গোল ছিল সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 অসীম পর্যন্ত, শূন্যকে নিয়ে হলো অখণ্ড সংখ্যা, মাইনাসগুলোকে নিয়ে হলো এই চতুর্ভুজের ভেতরে পূর্ণ সংখ্যা, এবং এই ষড়ভুজের ভেতরে যে কটা আছে এই সবাই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা কি দেখলাম? সমস্ত স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, সমস্ত অখণ্ড সংখ্যা মূলদ সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যাগুলো মূলদ সংখ্যা। এই ধারণা যদি তোমাদের না থাকে তাহলে কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো করতে তোমাদের সমস্যা হতো। আশা করি তোমরা এই বাস্তব সংখ্যার যে পর্যন্ত আমি বোঝালাম মূলদ সংখ্যা পর্যন্ত এগুলো তোমরা বুঝতে পেরেছো। বাস্তব সংখ্যার আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, যেটা 1.2 এর বিষয়। সুতরাং আমি যখন 1.2 এর অঙ্কগুলো করাবো তখন তোমাদের অমূলদ সংখ্যাটা বোঝাবো। এবার আমরা চলে যাই কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো সলভ করতে। তার আগে তোমাদের কাছে যে বই আছে তোমরা বইটা বের করে নাও, তাহলে অঙ্কগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি প্রত্যেকটা অঙ্ক এক এক করে তোমাদেরকে করানো শুরু করছি। প্রথমে আমরা 1 দাগের অঙ্কটি দেখি। দেখো 1 দাগের অঙ্কটি ছিল মূলদ সংখ্যা কাকে বলে লিখি, 4টি মূলদ সংখ্যা লিখি। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে আমি আলোচনা করার সময় বলেছিলাম যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 যদি হয় তাহলে সেই সংখ্যাগুলোকে বলা হবে মূলদ সংখ্যা। তাহলে এটা গেল মূলদ সংখ্যার সংজ্ঞা। বলছে 4টি মূলদ সংখ্যা লিখি। তোমরা তোমাদের ইচ্ছা মতো 4টি মূলদ সংখ্যা লিখতে পারো, এক একজনের এক এক রকম উত্তর হতে পারে। যেমন আমি একটা স্বাভাবিক সংখ্যা লিখলাম 12, এটা একটা মূলদ সংখ্যা। কেউ লিখলো -14, এটাও একটা মূলদ সংখ্যা। কেউ লিখলো 0, 0ও একটা মূলদ সংখ্যা, কেন তা আমি আগে আলোচনায় দেখিয়েছি। আর কেউ একটা লিখলো 1 এর 2, দেখো এটা মূলদ সংখ্যা। তাহলে আমি 4টে মূলদ সংখ্যার উদাহরণ দিলাম। তোমাদের ক্ষেত্রে তোমরা বিভিন্ন রকম লিখতে পারো, অর্থাৎ এক একজনের ক্ষেত্রে উত্তর কিন্তু এক এক রকম আসতে পারে। এবার আমরা 2 দাগের প্রশ্নটি দেখব। দেখো 2 দাগে ছিল 0 কি একটি মূলদ সংখ্যা, 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করি। তাহলে দেখো আমি আলোচনার সময় বলেছিলাম 0 একটি মূলদ সংখ্যা, কারণ 0কে এইভাবে লেখা যায়। তাহলে দেখো এখানে পি বাই কিউ আকারে 0কে প্রকাশ করা গেল যেখানে কিউ নট ইকুয়াল টু 0, একটা শর্ত। আবার হর এবং লব দুটোই হচ্ছে পূর্ণ সংখ্যা। দেখো 0 পূর্ণ সংখ্যা ছিল, 1ও পূর্ণ সংখ্যা ছিল। তাহলে আমরা বলতে পারি 0 একটা মূলদ সংখ্যা। এবার বলেছে 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করো। দেখো 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করলে হবে এটা 0/1। ক্লিয়ার হলো? আশা করি সকলে বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন 3 দাগ। বলছে নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। দেখো 3-এর 1 দাগে ছিল 7, তাহলে আমি আগে একটা সংখ্যা রেখা তৈরি করে নিই। দেখো এটা 0, এ পাশে 1 +1 +2 +3 +4 +5 +6 +7, এটা চলতে থাকবে। আর এ পাশে দেখো -1 -2 -3 -4 -5 চলতে থাকবে, এটা হচ্ছে সংখ্যা রেখা। তাহলে প্রথমে আমরা 3-এর 1 দাগটা দেখি। আমি একটা সংখ্যা রেখায় দুটো স্থাপন করব। এখানে ছিল প্রথমটা হচ্ছে 7, তাহলে দেখো 7 হচ্ছে পজিটিভ মানে প্লাস, তাহলে কোন দিকে যাবে? এই পর্যন্ত। তাহলে সংখ্যা রেখায় 7-এর স্থান হচ্ছে এটা। আর 2 দাগেরটা ছিল -4, মাইনাস মানে দেখো বাম সাইডে আসবে, বাম সাইডে আসা মানে 1 2 3 4, তাহলে এটা হলো -4 হলো সংখ্যা রেখায় -4 এর স্থাপন। এটা তোমরা আগের 7-এ বা 8-এ পড়েছো। নেক্সট দেখো 3 দাগটা বলছে 3-এর 5। তো 3-এর 5টা আমরা কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করব? যদি এটা সংখ্যা রেখা হয় তো এটা হচ্ছে 3 দাগ, 3-এর সংখ্যাটা বলছে 3-এর 5। দেখো আমরা এটা দেখে বুঝতে পারছি এটা 1-এর থেকে ছোট একটা সংখ্যা।
তাহলে এটার স্থান হবে এই 0 থেকে 1-এর মাঝখানে কোনো এক জায়গায়। সেটা কোথায় হবে? এখানে দেখো 5 ভাগের 3 ভাগ। এক্ষেত্রে অঙ্কগুলো করার সময় এখানে 0 একটু বড় বড় করে করব, +1, এখানে +2, এখানে +3, কন্টিনিউ হলো, এপাশে -1, এপাশে -2, কন্টিনিউ হলো। এবার দেখো আমাদের স্থান হবে এখান থেকে এই পর্যন্ত, যেখানে 5 ভাগের 3 ভাগ। সুতরাং আমরা এই মাঝখানের জায়গাটিকে 5 ভাগে ভাগ করে নেব। তাহলে এটা হলো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, আর এটা হলো 5 ভাগ। দেখো 1 2 3 4 5 সমান 5 ভাগে ভাগ করলাম। এটা হচ্ছে 3-এর 5, তাহলে 3 ঘর পর্যন্ত যাবে, 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এই জায়গাটাই হচ্ছে 3-এর 5। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। এবার আমরা দেখবো 3-এর 4 দাগ। 3-এর 4 দাগ কি বলা ছিল? 9/2। দেখো 9/2 কে যদি আমি ভাঙি তাহলে এটা হবে 4 × 1/2। তাহলে এই যে বিন্দুটা, এটা 4 আর 5-এর মধ্যে অবস্থিত একটা বিন্দু। তাহলে দেখো 4 এবং 5 এদের ঠিক মাঝখান বরাবর যাবে। এবার দেখো বলেছে 4-এর পরে 1/2, তার মানে সমান দুটো ভাগে ভাগ করে একটা ভাগ নেওয়া হয়েছে। তাহলে আমি যদি এর ঠিক মাঝখানে বসিয়ে দিই তাহলে 2 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখো 9/2। 4-এর থেকে বেশি, তারপরে যেটুকুনি পাচ্ছে সেটা হচ্ছে 2 ভাগ করে 1 ভাগ বসিয়ে দেওয়া হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে ঠিক মাঝ বরাবর, 4 এবং 5-এর মাঝ বরাবর। নেক্সট আছে 3-এর 5 দাগ। 3-এর 5 দাগে আছে দেখো 2/9। এটা 1-এর থেকে ছোট একটা ভগ্নাংশ। তাহলে 1-এর থেকে ছোট যখন হবে তখন এটা 0 আর 1-এর মাঝখানে অবস্থিত হবে একটা বিন্দু। সেটা কি হচ্ছে? দেখো 9 ভাগের 2 ভাগ। তাহলে এই 0 থেকে 1 পর্যন্ত যে বিন্দুগুলো আছে সেগুলোকে আমরা 9টা ভাগে ভাগ করব। তাহলে দেখো 9টা ভাগে যদি ভাগ করি তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এর বলেছে 9 ভাগের 2 ভাগ নিতে বলেছে। তাহলে 9 ভাগের 2 ভাগ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই 2 ভাগে গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই বিন্দুটা হচ্ছে 2/9। আশা করি তোমরা অঙ্কগুলো সব বুঝতে পারছো। এবার বাকি থাকছে তোমাদের 6 দাগ এবং 7 দাগ। একটা আছে পজিটিভ, একটা নেগেটিভ। তোমরা অবশ্যই এটা বাড়িতে চেষ্টা করবে। চেষ্টা করার পরে তোমরা এটা করতে পারলে কি না পারলে আমাকে ছবি তুলে তোমরা কমেন্টে দিতে পারো, অথবা তোমরা কমেন্ট করতে পারো। নেক্সট আমরা চলে যাব 4 দাগে। দেখো 4 দাগে বলা ছিল নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। আমরা দেখো এখানে 1 দাগটা প্রথমে সলভ করি। 4-এর 1 দাগ বলছে 4 এবং 5 এদের মধ্যে একটা মূলদ সংখ্যা লিখতে এবং সেটাকে সংখ্যা রেখায় স্থাপন করতে। তাহলে দুটো সংখ্যা যদি দেওয়া থাকে তার মধ্যের মূলদ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রসেসটা, দুটো প্রসেস আছে। আমি যেটা সবথেকে সহজ পদ্ধতি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কি করতে হবে? এর মধ্যে যদি একটা মূলদ সংখ্যা বের করতে হয় তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো 4 আর 5 9/2। তাহলে এই 9/2 হচ্ছে 4 এবং 5-এর মধ্যে অবস্থিত একটা মূলদ সংখ্যা। যদি একের অধিক নির্ণয় করতে বলে সেক্ষেত্রে দেখো একটা তো বের করে ফেলেছি 9/2, তাহলে একটা 4 আর 9/2 ঠিক এর মাঝখানে অবস্থিত। ঠিক যদি আমি এটাকে সংখ্যা রেখার সাহায্যে বোঝাই তাহলে এটা 4 আর এটা 9/2 আর এটা হচ্ছে 5। ঠিক এর মাঝ বরাবর যে সংখ্যাটা হবে সেটা হবে 4 + 9/2/2। তাহলে আলটিমেট কি হলো? দেখো 4 × 2 = 8 আর 9 17/4। তাহলে এই 17/4 হচ্ছে ঠিক এই মাঝখানে এই সংখ্যাটা। আবার তোমরা কি করতে পারো? এই যে সংখ্যাটা আসলো 17/4 সেটার সাথে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারো, তাহলে আরেকটা মূলদ সংখ্যা পাবে। অথবা তোমরা আবার যে একটা সংখ্যা পাবো তার সাথে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে এর ঠিক মাঝে একটা সংখ্যা পাবে। এইভাবে কিন্তু তোমরা অসংখ্য মূলদ সংখ্যা বের করতে পারো দুটোর মধ্যে। এখানে একটা করে নির্ণয় করার কথা বলা ছিল, তাই আমরা একটা করে নির্ণয় করলাম। 4-এর 2 দাগ ছিল 1 এবং 2 এর মাঝখানে একটা মূলদ সংখ্যা নির্ণয়। তাহলে কিভাবে এটা মূলদ সংখ্যাটা কিভাবে নির্ণয় হবে? 1 + 2/2, তার মানে 3-এর 2। এটাকে কিভাবে সংখ্যা রেখায় বসাবে সেটা আমি একটু দেখিয়ে দিই। দেখো এখানে 0 আর এই যে সংখ্যাটা এটা 1-এর থেকে বড় এবং 2-এর থেকে ছোট। তাহলে এর যে পজিশন হবে সেটা হচ্ছে 1 আর 2 এর মাঝখানে হবে। কিভাবে হবে? এটাকে যদি আমি ভাঙি 1 × 1=2 হবে। তাহলে 1 থেকে প্লাস তার মধ্যে 2 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে যদি সমান 2 ভাগে ভাগ করি তাহলে এই পয়েন্টটা হবে 3/2। তাহলে এটা গেল তোমার সংখ্যা রেখায় স্থাপন। ঠিক এইভাবে বাকি অঙ্কগুলো তোমরা সলভ করবে। 3 দাগের অঙ্কটি কি আছে? 4-এর 3 দাগ। দেখো বলা আছে 1-এর 4 আর 1-এর 2 এই দুটোর মাঝে একটা মূলদ সংখ্যা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে তোমরা সবার প্রথমে কি করবে? 1-এর 4 যোগ 1-এর 2 করবে, তাকে 2 দিয়ে ভাগ করবে, তাহলে একটা মূলদ সংখ্যা তোমরা পেয়ে যাবে। একদম ইজি প্রসেস। দেখো এটাকে যদি আমরা যোগ করি 4 লসাগু,
তাহলে এখানে হচ্ছে 1 প্লাস এখানে 2 আর নিচে হচ্ছে 4। যেহেতু এখানে 4 রয়েছে দেখো 4 লসাগু, 1 হচ্ছে উপরে আর এখানে 2 দিয়ে ভাগ করলে 2, 2 1 2 বাই 2। তাহলে দেখো কি হচ্ছে, উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 4 দুগুণে 8। তাহলে 3/8 হচ্ছে 1/4 এবং 1/2 এর মাঝে অবস্থিত একটি মূলদ সংখ্যা। বাকিগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, না হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। নেক্সট আমরা আসি 5 দাগে। দাগ নাম্বার 5-এ ছিল দেখো 4 এবং 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। তো আমি সবার প্রথমে 4 এবং 5-এর মাঝখানে অবস্থিত 3টি মূলদ সংখ্যা নির্ণয় করব। কিভাবে করব? দেখো 4 আর 5, একটু আগেই আমরা একটা নির্ণয় করে ফেলেছি, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা হবে 4 প্লাস 5/2, তার মানে হচ্ছে 9/2। এবার দেখো এখানে 4 আছে আর 9/2 নিজেই একটা, তাহলে দ্বিতীয়টা হচ্ছে, এটা 1 নম্বর গেল। 2 নম্বর যেটা বের করবে সেটা হচ্ছে 4 প্লাস 9/2/2 ক্যালকুলেশন হবে। আবার দেখো 3 নম্বরটা আমরা কি করতে পারি, এই 9/2 আর 5-এর মাঝখানে একটা নির্ণয় করতে পারি। তাহলে এই 5 প্লাস 9/2/2 এই ক্যালকুলেশন থেকে আমরা 3টে মূলদ সংখ্যা কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখো এটা কি হবে, 4 দুগুণে 8 আর 9 17। তাহলে 17 আর এই 2 নিচে চলে এলে 17/4। আবার এটাকে যদি ক্যালকুলেশন করি দেখো কি হবে, 5 দুগুণে 10 আর 9 19, নিচে চলে আসবে 4, তাহলে 19/4। এটাকে বসাতে হবে সংখ্যা রেখায়। দেখো এদেরকে যদি আমি সংখ্যা রেখায় বসাই তাহলে এদিকে মাইনাসটা নেব, এখানে 0, এখানে +1, এখানে +2, +3, +4, এখানে হচ্ছে +5। এখানে দেখো 9/2 ছিল আর এখানে 17/4 ছিল, এখানে 19/4 ছিল। এবার দেখো এখানে যদি আমি এটাকে ভাঙি তাহলে কি হচ্ছে, 4 পূর্ণ 1/2। এটাকে যদি ভাঙি তাহলে কি হচ্ছে দেখো, 4 পূর্ণ 1/4। এটাকে যদি আমি ভাঙি তাহলে হচ্ছে 4 পূর্ণ 3/4। আর এটাকে দেখো আমি এটার কাজের সুবিধার্থে আমি যে 2 ছিল এটাকে যদি আমি 2 করে দিই তাহলে এটা 4 হয়ে যাবে, তাহলে 2/4 হয়ে গেল। তাহলে আসলে এটা হচ্ছে 4 পূর্ণ 2/4, এটা হচ্ছে 4 পূর্ণ 1/4, এটা হচ্ছে 4 পূর্ণ 3/4। তাহলে ঠিক এদের অবস্থান হবে 4 এবং 5-এর মাঝখানে। তো 4 আর 5-এর মাঝখানে যদি হয় তাহলে আমি সমান 4টে ভাগে ভাগ করবো এদেরকে। তাহলে এই 4 আর 5-এর মাঝখানের ঘরগুলোকে আমরা যদি 4টে ভাগে ভাগ করি তাহলে 1 2 3, দেখো একটা হলো 2 3 এবং 4টে। তাহলে প্রথম যেটা ছিল 9/2 আসলে সেটা 2/4। তাহলে দেখো 1 2, তাহলে এখানে হচ্ছে এই 9/2 এর অবস্থান। পরেরটা দেখো 1/4 ছিল, 1/4, তাহলে 1/4 মানে দেখো 4 ভাগের 1 ভাগ, তাহলে এখানে হচ্ছে এই 17/4 এর অবস্থান। আর পরেরটা দেখো 3/4, তাহলে 3/4 মানে 1 2 3, তাহলে এখানে হচ্ছে 19/4 এর অবস্থান। আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমরা সংখ্যা রেখায় এগুলোকে স্থাপন করবে। দাগ নাম্বার 6 বলছে 1 এবং 2 এদের মাঝখানে 6টি মূলদ সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা 1 2 করে নির্ণয় করি। দেখো 1 দাগে কি হবে, তোমরা আগেই শিখেছো 1 + 2/2, তার মানে 3/2। নেক্সট 2 দাগটা আমরা কি নির্ণয় করব, ঠিক 1 আর 3/2 এর মাঝখানে একটা, তাহলে 1 + 3/2/2, তাহলে এটা কি হয়ে গেল দেখো, 2 1 2 হলো আর 3 5, তাহলে 5/4 হলো। নেক্সট 3 দাগটা আমরা কি করতে পারি, এই 2 আর 3/2 এর মাঝখানে একটা নিতে পারি, তাহলে 2 + 3/2/2, তাহলে এখানে হচ্ছে 2 2 4 আর 3 7 আর 2 নিচে চলে এলে 4, 7/4। পরে দেখো আমরা 4 নম্বরটা নেব। 4 নম্বরটা আমরা কি নিতে পারি, আমরা যে এখানে এই দুটো পেলাম এই দুটো নিতে পারি। তাহলে একটা 3/2 + 5/4/2, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি এখান থেকে লসাগু হচ্ছে 4 আর এখানে হচ্ছে 6 আর 5 11, তাহলে 11/8। 5 নম্বরটা দেখো কি করব, আমরা এই দুটো 3/2 এবং 5/4 নিয়েছি, আমরা 5/4 আর 7/4 কে নেব। তাহলে দেখো 5/4 + 7/4/2, তাহলে এখান থেকে আসছে দেখো লসাগু হচ্ছে 4, তাহলে 4 যদি লসাগু হয় উপরে থাকছে 5 আর 7 12, তাহলে 12/4 মানে হচ্ছে 4 নিচে চলে এলো, তাহলে 12/8। নেক্সট আমরা 6 নম্বরটা আমরা এই দুটো নিতে পারবো, তাহলে 11/8 আর একটা নেব 12/8 প্লাস 12/8/2, তাহলে দেখো 11 আর 12 23, তাহলে 23/16। এবার এই 6টা সংখ্যাকে তোমরা
সংখ্যা রেখা স্থাপন করবে। কিভাবে করবে আমি আগের অঙ্কে প্রত্যেকটা দেখিয়েছি যে কিভাবে সংখ্যা রেখা স্থাপন করতে হয়। তোমরা এটা নিজেরা ট্রাই করো, যদি না পারো কমেন্ট করে জানাবে, আমি পরের ক্লাসে তোমাদেরকে এটা দেখিয়ে দেবো। পরের ক্লাস 1.2 শুরু করার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে করতে হয়, তোমরা বাড়িতে তার আগে একটু চেষ্টা করো। দাগ নাম্বার 7, 7-এ কি বলা আছে দেখো, 1/5 ও 1/4 এই দুটো মূলদ সংখ্যার মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। আমি শুধু মূলদ সংখ্যাগুলো নির্ণয় করে দিচ্ছি। তাহলে এর ঠিক মাঝখানে কি হতে পারে, 1/5 যোগ 1/4 বাই 2 ক্যালকুলেশন করতে হবে। দেখো 4 আর 5 এর লসাগু হচ্ছে 20, তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5, তাহলে 9/40 এটা একটা হতে পারে। আবার এই 9/40 এর সাথে 1/5 একটা হতে পারে, তাহলে 1/5 প্লাস 9/40 বাই 2। দেখো এখানে লসাগু হচ্ছে 40, তাহলে এটা হচ্ছে 8, 8 আর 9 17, তাহলে এটা হচ্ছে 17/80 এটা একটা হতে পারে। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আরেকটা পেতে পারি, তাহলে 9/40 প্লাস 17/80 বাই 2 এটা একটা হতে পারে। তাহলে এটা যখন হলো, এটা দেখো লসাগু হচ্ছে 80, তাহলে এটা হচ্ছে 9 দুগুণে 18 আর 17, 18 আর 17 হচ্ছে 35 বাই 160। তাহলে দেখো 3টি মূলদ সংখ্যা কিন্তু আমরা নির্ণয় করলাম। এক একজনের কিন্তু এক এক রকম উত্তর আসতে পারে, আমি এই 3টে নিলাম সেই জন্য উত্তর এখানে 3টে এলো, তোমরা অন্য কিন্তু উত্তর বের করতে পারো। দাগ নাম্বার 8, 8-এ আছে সত্য মিথ্যা নির্ণয়। বলছে এক দাগটা দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই। দেখো আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দুটো পূর্ণ সংখ্যা আমরা নেব, একটা 2 আর একটা নিলাম -4। বলছে এদের যোগ যদি করি তাহলে পূর্ণ সংখ্যা হবে। দেখো আমি যদি এদেরকে যোগ করি তাহলে আসবে -2, যেটা একটা পূর্ণ সংখ্যা। আমি যদি গুণ করি তাহলে 2 গুণ -4, দেখো আসছে -8, এটা একটা পূর্ণ সংখ্যা। আবার যদি এদের বিয়োগ করি তাহলে 2 বিয়োগ -4, দেখো মাইনাসে প্লাস 6, এটা হলো একটা পূর্ণ সংখ্যা। আমি যদি 0 দিয়ে ট্রাই করি, 0 গুণ 2 তাহলে 0, যেটাও একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কাদেরকে বলে আমি তোমাদেরকে আগে বুঝিয়ে দিয়েছি। তাহলে এক্ষেত্রে দেখো দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ এবং গুণ তারা কিন্তু পূর্ণ সংখ্যাই হচ্ছে। তাহলে এখানে যে বিবৃতিটি দেওয়া আছে এটা সত্য। বলছে 8-এর 2 দাগ, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। তাহলে আমি দুটো পূর্ণ সংখ্যা নেব, একটা হচ্ছে -8 আর একটা নেব 2। বলছে যদি ভাগ করি তাহলে -8 বাই 2 সমান সমান -4, অবশ্যই পূর্ণ সংখ্যা কিন্তু এলো। কিন্তু আমি যদি একটা নেই 0 আর একটা নেই -2, তাহলে যদি আমি এদেরকে ভাগ করি, তার মানে যদি এটা হয় -2 তাহলে হলো 0, এটাও পূর্ণ সংখ্যা এলো। কিন্তু আমি যদি উল্টে কাজটা করি, -2/0, এটা কিন্তু অসংজ্ঞাত হয়ে যাবে, অসংজ্ঞাত। তাহলে দেখা যাচ্ছে এই দুটোর ক্ষেত্রে অ্যাপ্লাই হলো কিন্তু এটার ক্ষেত্রে অ্যাপ্লাই হলো না। তাহলে বিবৃতিটি কি সত্য হবে? বিবৃতিটি কিন্তু সত্য হবে না, বিবৃতিটি মিথ্যা। তাহলে 8-এর 2 দাগটা হচ্ছে মিথ্যা। নেক্সট এই চ্যাপ্টারের শেষ কোশ্চেন বলছে দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো? মূলদ সংখ্যার যোগ বিয়োগ। দেখো আবার ট্রাই করি। দুটো মূলদ সংখ্যা নিলাম, একটা হচ্ছে 1-এর 2 আর একটা নিলাম 3। তাহলে এই দুটো মূলদ সংখ্যা আমি যোগ করব। দেখো যোগ যদি করি 1-এর 2 যোগ 3, লসাগু হচ্ছে 2, 3 দুগুণে 6, তাহলে 6 আর 1-এ 7/2। তাহলে 7/2 কি সংখ্যা? না, এটাও মূলদ সংখ্যা। তাহলে যোগের ক্ষেত্রে সত্য ঠিক হলো। এবার যদি আমি বিয়োগ করি, ধরো দুটো মূলদ সংখ্যা নেব, একটা 0 আর একটা নিলাম -1/3, তাহলে উত্তর গিয়ে দাঁড়াবে -1/3। দেখো এটাও কিন্তু মূলদ সংখ্যা হলো। তাহলে আমরা যোগ ট্রাই করলাম, বিয়োগ ট্রাই করলাম, এবার গুণ ট্রাই করি। দেখো একটা নিলাম -1/3 আর একটা নিলাম -6/7। তাহলে দেখো এটা যদি কাটাকুটি করি তাহলে 2 মাইনাস প্লাস হয়ে গেল 2/7, তাহলে এটাও দেখো মূলদ সংখ্যা এলো। তাহলে গুণের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হলো। এবার আমরা যদি ভাগের ক্ষেত্রে দেখি, তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে? দেখো এখানে বলে দেওয়া ছিল ভাগের ক্ষেত্রে ভাজক 0 হবে না। তাহলে 0 ছাড়া যাই নিই না কেন, উপরে নিলাম 8, নিচে নিলাম ধরো 2, তাহলে 4 মূলদ সংখ্যা। আবার আমি যদি নিই লবটাকে নিয়ে নিলাম 7 আর হরটাকে নিলাম 7/14, তাহলে দেখো কি হলো 7 গুণ 14/7, কাটাকুটি করে 14, যেটা। তাহলে দেখতে পাচ্ছি
দুটো মূলদ সংখ্যা নিয়ে যদি আমরা যোগ করি, গুণ করি, ভাগ করি বা বিয়োগ করি, সেটা কিন্তু মূলদ সংখ্যায় আসছে। তাহলে আশা করি তোমরা এই কোষে দেখি 1.1 এর সমস্ত অঙ্কগুলি বুঝতে পেরেছো। বাড়িতে ট্রাই করো, যদি না হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কোন জায়গায় প্রবলেম হচ্ছে। নেক্সট তোমাদের এই ক্লাস 9 এর প্রতিটি চ্যাপ্টারের অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।